খেলার ঝলক আপনাদের সাথে রয়েছি আমি পূর্ণা। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী। গত বছরই অবসর নিয়েছিলেন তিনি, কিন্তু চলতি বছরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় বাংলাদেশ এবং মালদ্বীপের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। সেখানেই বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে নামবে ভারত। মার্চের শেষের দিকেই সেই ম্যাচ। সেখানেই ফের একবার দেশের জার্সিতে মাঠে নামবেন সুনীল ছেত্রী। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হওয়ার পরই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত ঘোষণা করেছেন সুনীল। সম্প্রতি আইএসএলে খেলছেন তিনি, সেখানেও দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ফুটবলার। শীঘ্রই সম্ভাব্য দল ঘোষণা করবেন ভারতীয় দলের কোচ। সুনীলের মাঠে নামার অপেক্ষাতেই সকলে। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম পর্বের ম্যাচে হারের পর ইস্টবেঙ্গলের সামনে আবার আইএসএলের চ্যালেঞ্জ। শনিবার শিলংয়ে নর্থ ইস্টের বিরুদ্ধে নামবে লাল হলুদ। আইএসএলের সব আশা শেষ, তাই এএফসি ম্যাচে সবাইকে তরতাজা রাখতে নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম একাদশকে খেলাবেন না অস্কার ব্রুজো। বুধবার খেলা প্রথম একাদশকে নিয়ে শনিবার বিকেলেই তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন কোচ অস্কার। ক্লেটন ছাড়া বাকি সব বিদেশিই চলে যাচ্ছেন তুর্কমেনিস্তানে। বাকি দলকে নিয়ে শিলং যাচ্ছেন বিনো জর্জ। বুধবার ম্যাচের পরই শীর্ষকর্তা ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম একাদশকে হয়তো খেলাবেন না কোচ। মনে হয় আমার কোচ খুব পজিটিভ তো, এবং যদি লাজং ম্যাচটা কয়েকজনকে রেস্ট দিতে পারে, দিয়ে যদি খেলতে নিয়ে যেতে পারে, মেবি একটা গুড রেজাল্ট আশা করা যায়। আগামী বুধবার তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। হোম ম্যাচে হারতে হয়েছে, এবার অ্যাওয়ে ম্যাচ। লাল হলুদ কোচ অস্কার ব্রুজোর ব্যাখ্যা, প্রথম লেগে তাদের কাছে অজানা ছিল আরকাদাগ, কোনো ধারণা ছিল না। তবে একটি ম্যাচ খেলার পর আরকাদাগ সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, তাই এবার জেতার আশা করছেন। তবে পরপর ম্যাচ খেলতে হয় বেশ ক্ষুব্ধ অস্কার ব্রুজো। পরের 90 মিনিট নিয়ে প্রবল আশাবাদী মেসি বৌলিও। Sunday, it was our last game with Bangalore. Sunday, 72 hours back. So yeah, true. We can do better, but these are the good points, no? That we lost the game, but we know that our performance can be better, and with that little extra, I think that we can go through. But we are talking all these weeks about playing games every 96 or 72 hours, and that is not easy for a human being. No, but it's a good team. We play against a good team. And today was not our day, but we still have 19 minutes, maybe more. So we don't need to think about negatively. We have to be positive, and I think we can turn the result there and win there and qualify for the semi-final. এটা বুধবার রাতে যুব ভারতীর ছবি। ম্যাচ হারের পর কর্তাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল লাল হলুদ জনতা। এমন বিক্ষোভের কি জবাব দিচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা? সমস্যা চিরকালই করে, কর্তাদের যা কিছু না পেলে কর্তাদের উপর করে। কর্তারা কিভাবে গিয়ে ভিক্ষা করে সেটা যেন দেখে আসে, তাহলে আর খুব উগড়াতে হবে না। আর কার পায়ে ধরতে হয়, কি গালাগালি করে শুনে তারপর যেতে হয়। এই জন্য ওই জিনিসগুলো কোনো মানে হয় না। ওদেরকে ক্লাবে যেতে বলবে। ক্লাবে কি করে, আজকেও মিটিং আছে, সপ্তাহে 2-3টে করে করছি, কি করে রিপেয়ার করা যায়। কান্নাকাটি তো করছি না গিয়ে, এটা বলবে, কিছু বলার নেই। প্রত্যেক জায়গায় একটা ক্ষোভ হয়, আক্ষেপ হয়। এটা আমি বলবো না যে সমানশীপ বা কিছু হতেই পারে, সেটা আরো স্ট্রং হতে হবে। ওদের যতটা কষ্ট লাগছে তার 50 গুণ আমাদের লাগছে, কারণ জিনিসটা আমার তৈরি করতে হয়। আমরা রেজাল্ট পাই না, আমরা ওদের রাজার হালে স্বাচ্ছন্দ্যে রাখছি, ওরা যা চাইছে তাই করা হচ্ছে, সেটা তো কেউ আনে না, নেই, কর্মকর্তাদেরই করতে হয়। কিন্তু একটা তথ্যে দেখা যাচ্ছে ফুটবলারদের মার্কেট ভ্যালু দেখলে ইস্টবেঙ্গল অন্য দলগুলির চেয়ে খুব একটা পিছিয়ে নেই। হ্যাঁ, এটা ঠিক, মোহনবাগান অনেকটাই এগিয়ে। তাদের ফুটবলারদের মার্কেট ভ্যালু মোট 80 কোটি টাকার মতো। তারপরেই রয়েছে মুম্বাই। কিন্তু গোয়া, কেরালা, বেঙ্গালুরু, ওড়িশা এবং ইস্টবেঙ্গল গায়ে গায়ে। এই দলগুলির ফুটবলারদের মার্কেট ভ্যালু 40 থেকে 45 কোটি টাকার মধ্যে। এই তথ্য থেকে স্পষ্ট ইস্টবেঙ্গলের সমস্যা শুধু আর্থিক নয়, অন্য কারণও আছে। না হলে গোয়া, বেঙ্গালুরু, জামশেদপুর পাচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল পাচ্ছে না কেন? তবে এই মার্কেট ভ্যালু নিয়ে নিজেদের যুক্তি দিলেন লাল হলুদ কর্তা ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত।
ওরা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টিম, ওরা নিজেদের কর্পোরেটের নিজের টিম, সে তার ইচ্ছা মতো খরচ করতে পারে চাইলে। আমরা কারা? আমরা তো সাপোর্টার, তো সাপোর্টার বেস টিম, সে তো পয়সা দেবে না, ইমামে পায়ে পড়তে হয় পয়সার জন্য। ওখানে ওদের বলে দিবি ওই যেভাবে টাকা পয়সা আমরা জোগাড় করি, অন্য কেউ যদি যারা কাঁদছে না তারা এলে পরে তারা ছেড়ে পালিয়ে যেত। হ্যাঁ, না মানে অপমানের পর অপমান সহ্য করছে এক একটা মিটিং এ। তুই মানিটারি, তোকে আজকে ফিফা এজেন্ট তোকে সাপ্লাই করছে, এবার ফিফা এজেন্ট সাপ্লাই করে তুই যখন মাঠে নামাচ্ছিস তখন দেখছিস সে ইনজিওর, কি বলবি তোর? তাই কাকে দোষারোপ করবি তুই? কর্মকর্তারা কেউ আনতে যায়নি, ফিফা এজেন্ট ছাড়া কেউ চার্জ করতে পারে না। এদের পুরো চক্র। সেই হিসাবে কত ইনভেস্টমেন্টের যদি সিরিয়াসলি যদি তোর ইন্টারেস্টেড থাকে যে কে কত খরচ হচ্ছে, আমি তো বলছি RTI কর, প্রত্যেকের সব বেরিয়ে যাবে কে কত খরচ করেছে, অসুবিধা নেই কিছু। ওগুলো তো ইউটিউবিয়ান আইডিয়া, একই পর পর পাশে আমরা পাচ্ছি না ওরা কেন পাচ্ছে, প্রত্যেকের একটা আলাদা আলাদা ভ্যালু আছে, প্রত্যেকে আলাদা। এবং তুই যদি RTI করিস তাহলে সাপোর্টারদের বল কে কত খরচ করেছে, কে কত পেয়েছে, সব বেরিয়ে যাবে। এবার বিক্ষুব্ধদের পরোক্ষে চ্যালেঞ্জ জানালেন ইস্টবেঙ্গল কর্তা ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত। বিক্ষুব্ধ লাল হলুদ জনতা দলের ব্যর্থতার জন্য কর্তাদের দায়ী করে তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এই পরিস্থিতিতে শান্তিবাবু পরোক্ষে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, যারা ক্ষোভ জানাচ্ছেন তারা ক্লাবে আসুন, টাকা খরচ করে দল গঠন করে দেখান। ঠিক বলে এখন একটাই পাওয়া যায় যে ধর, আমি জানি না এদের কারোর তো কোনো হিম্মত হয় না, আমি দেখি না, আয় না যখন ভোট হয় না কি হয়, ওটা সিলেকশন হয়, এসে বললো না আমি এর করবো, আমার এটা আছে আমি টিম করে দেখাবো, ওরা পারলো আমরা পারলাম না, এটা করে তো লাভ নেই। নিয়ে চলে আয় না, একদম হাতে হাত লাগিয়ে কাজ কর, টিমটাকে বেটার কর। একটা ক্রাউড ফান্ডিং যখন করা হচ্ছে তখন কত টাকা উঠেছে সেটা জেনে যা। ইয়েটা কোত্থেকে আসছে? ক্রাউড ফান্ডিং এ যদি অস্বস্তি হয় তাহলে এক কাজ করবি, ওরা এসে বলে আমরা ক্রাউড ফান্ডিং করে দিচ্ছি, পারমিশন দাও, পারমিশন দিয়ে দেওয়া হবে, করে আনো টাকা এনে করো। গোয়া ম্যাচের প্রস্তুতি চলছে মোহনবাগানে। আগামী শনিবার যুবভারতীতে FC গোয়ার বিরুদ্ধে নামবে টিম মোহনবাগান। তবে গোটা শিবিরের চোখ সেমিফাইনালে। নকআউট ম্যাচের জন্য যেমন বিশেষ প্রস্তুতি চলছে, কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মাঝমাঠের দিকে বাড়তি নজর মলিনার। এদিন তার শক্তিশালী আক্রমণ ভাগকে মাঝমাঠের বিরুদ্ধে রেখে চলল বিশেষ অনুশীলন। মোহনবাগানে বাবা ছেলের জুটি না, নতুন কোনো ফুটবলার এলেন না। তবে বৃহস্পতিবারের অনুশীলনে দেখা গেল বাবা ছেলের দুই জুটিকে। এদিন সবুজ মেরুনের অনুশীলন দেখতে এসেছিলেন জেমি ম্যাকলারেনের বাবা এবং গ্রেগ স্টুয়ার্টের ছেলে। অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন ফুটবলারের বাবা দেখে গেলেন মোহনবাগানকে, তাঁর ছেলের বর্তমান দলকে। স্টুয়ার্টের ছেলেও এদিন হাজির, সেও দারুণ উপভোগ করল বৃহস্পতিবারের বিকেল সন্ধ্যাটা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 বেনফিকার মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। এই ম্যাচেও নিশ্চিত ফেভারিট ছিল তারা, কিন্তু ম্যাচের শুরুতেই দলের অন্যতম সেরা ডিফেন্ডার পাউ কুবার্সি লাল কার্ড দেখায় বেশ চাপে পড়ে যায় বার্সা। যদিও সেই চাপ কাটিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে হান্সি ফ্লিকের দল। বেনফিকার বিপক্ষে বার্সার 1-0 গোলের জয়ে একমাত্র গোলটি করেছেন রাফিনিয়া। প্রতিপক্ষের মাঠে পাওয়া এই জয়ের পর সুবিধাজনক অবস্থানে থেকে ঘরের মাঠে পরের লেগ খেলতে নামবে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে 3-0 গোলে অসাধারণ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। বায়ার্নের হয়ে এদিন জোড়া গোল করেছেন হ্যারি কেন। অন্যদিকে ফেইনুর্ডকে 2-0 গোলে হারিয়ে শেষ 8-এর পথে অনেকটাই এগিয়ে গেল ইন্টার মিলানো। ফুটবলে ম্যাচের ফল যে সবসময় চূড়ান্ত নিয়ামক হয়ে উঠবে তেমনটা নাও হতে পারে। যেমন বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রথম লেগে লিভারপুলের জয়ের নিচে চাপা পড়ে গেল পিএসজির দুর্দান্ত পারফরম্যান্স। একের পর এক সুযোগ নষ্ট করেছে পিএসজি, 27টি শট নিয়েও গোলমুখ খুলতে পারেনি তারা। অন্যদিকে মাত্র একটি শটেই লক্ষ্যভেদ করে লিভারপুল। ম্যাচ জুড়ে অবিশ্বাস্য ফুটবল খেলেও শেষ পর্যন্ত 1-0 গোলের হার নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এবছর জানুয়ারিতেই পাওলো ফনসেকাকে প্রধান কোচ করে এনেছিল ফরাসি ক্লাব অলিম্পিক লিয়ঁ। 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার সঙ্গে, কিন্তু 2 মাস যেতে না যেতেই লিয়ঁকে আবার নতুন করে কোচ খুঁজতে হচ্ছে। কেননা গত রবিবার ফরাসি লিগে ব্রেস্তের বিপক্ষ ম্যাচে রেফারির পেনাল্টি দেয়া নিয়ে তর্কাতর্কিতে জড়ান পর্তুগিজ কোচ। এমনকি একটা সময় রেফারিকে ঘুষিও মারেন পাওলো, আর তারই শাস্তি হিসেবে ডিসিপ্লিনারি কমিটি তাকে আগামী 9 মাসের জন্য সাসপেন্ড করে। আগামী 30শে নভেম্বর পর্যন্ত দলের ডাগ আউটে দাঁড়াতে পারবেন না 52 বছর বয়সী পাওলো। সে কারণেই নতুন কোচের সন্ধান চালাচ্ছেন অলিম্পিক লিয়ঁ। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীল ছক্কা।
ভারত ফাইনালে পৌঁছলেও এখনও পর্যন্ত দলের খেলা নিয়ে নাকি সন্তুষ্ট নন গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় দল যখন ফাইনালের টিকিট পাকা করেছে, সেই সময় গম্ভীরের মুখে পারফেক্ট গেমের কথা। তার দল এখনও পর্যন্ত পারফেক্ট গেম নাকি খেলেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে ভারতীয় দল, কিন্তু তারপর গম্ভীরের এমন মন্তব্য জল্পনা বাড়ানোর জন্য যথেষ্ট। এখনও বেশ কিছু জায়গায় নাকি সমস্যা রয়েছে টিম ইন্ডিয়ার। আগামী 9 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সেই দিকেই বাড়তি নজর দিচ্ছেন ভারতীয় দলের হেড স্যার। ফাইনাল জিততে গেলে একেবারে পারফেক্ট ম্যাচ খেলতে হবে, সেটাই কেমনভাবে সম্ভব তারই নীল নকশা ছকছেন তিনি। আগামী 9 মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। দীর্ঘ 25 বছর পর ফের মুখোমুখি হচ্ছে দুই দল। ফাইনাল হবে দুবাইয়ে। সেখানেই দুই দলের ট্রাভেল করার হিসাব দেখলে কার্যত চমকে যাচ্ছে সকলে। গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ট্রাভেল করেছে 0 কিলোমিটার, সেখানে নিউজিল্যান্ডকে ট্রাভেল করতে হয়েছে 7048 কিলোমিটার। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ট্রাভেল করে ফাইনালের মঞ্চে নামছে নিউজিল্যান্ড। সেই তুলনায় একটি ভেন্যুতেই খেলছে ভারত, ফাইনালেও তাদের ভেন্যুতেই হচ্ছে। কার্যত ফাইনালের আগে যে ভারতীয় দল খানিকটা হলেও অ্যাডভান্টেজে আছে তা বলাই যায়। ফাইনালে পৌঁছানোর পর থেকেই সময় নষ্ট নয়, ছক কষতে শুরু করে দিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক। ভারতের কাছে গ্রুপ পর্বের ম্যাচে হেরেছিল তারা, সেই ভুল থেকে শিক্ষা নিয়েই চ্যাম্পিয়ন হতে চাইছে ব্ল্যাক ক্যাপস ব্রিগেড। আর সেই লক্ষ্যে যে টস জেতাটা সবচেয়ে জরুরি তা মানতে কোনো দ্বিধা নেই মিচেল স্যান্টনারের। তার মতে ফাইনালে টস জিতলে সেটা নাকি অনেকটাই অ্যাডভান্টেজ হবে তাদের জন্য। সম্প্রতি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত একবারও টস জেতেনি রোহিত শর্মা। সেদিনও যদি এই ধারা অব্যাহত থাকে তবে সমস্যা বাড়তেই পারে ভারতের। আন্তর্জাতিক ক্রিকেটের সার্কিট থেকে বহুদিন আগেই সরে গিয়েছেন, কিন্তু ব্যাট হাতে মাঠে নামলে এখনও যেন সেই চেনা ছন্দে সচিন তেন্ডুলকর। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে সচিন ঝড়। ম্যাচ হয়তো জিততে পারেনি ইন্ডিয়া মাস্টার্স, কিন্তু আবারও একবার মাঠে ঝড় তুললেন সচিন তেন্ডুলকর। ওপেন করতে নেমে 33 বলে 64 রানের বিধ্বংসী ইনিংস। আবারও একবার সচিনের ব্যাট থেকে দেখা মিলল 4-6। মাস্টার ব্লাস্টারের পারফরমেন্সে গা ভাসালো অগন্তি ভক্ত। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। চলতি মাসে নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে জাতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট চলবে 21শে মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত। বিএফআই নির্বাচনের একদিন আগেই শেষ হয়ে যাচ্ছে টুর্নামেন্ট। নাদালের নজরে এবার ভারতের মায়া রাজেশ্বরন। মুম্বাই মাস্টার্সের দুরন্ত পারফরমেন্সের পর এখন ম্যালরকায় নাদালের একাডেমিতে মায়া। প্রস্তুতির মাঝেই তাদের খেলা দেখতে উপস্থিত 22টি গ্র্যান্ডস্ল্যামের মালিক। তার চোখ ছিল এই টিনেজার টেনিস খেলোয়াড়দের দিকেই। প্রথমবার নাদালের সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বসিত মায়াও। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। ওকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে খেলতে দেখে দারুণ লাগছে। নতুন নতুন শট চেষ্টা করছে, খেলার আলাদা আঙ্গিক তুলে ধরতে চাইছে। এই ক্ষমতা ওর বরাবরই ছিল। ওর কাছে এই ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। আরবিসির হয়ে আইপিএল জিততে পারলে ওর অসাধারণ কেরিয়ারের নিখুঁত সমাপ্তি হবে। ভারত অসাধারণ দল, ওরা দারুণ খেলছেও, তাই শেষ ম্যাচ থেকে শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটা ফাইনাল ম্যাচ, আর সেখানে যে কোনো কিছু হতে পারে। শেষ ম্যাচের পরিবেশ ভালো ছিল, আশা করছি ফাইনালটাও জমে যাবে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।